সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? তোমাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি ন্যাশনাল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে। গত ক্লাসে আমরা বলে দিয়েছিলাম যে কিছু কিছু শিক্ষার্থী বলেছে স্যার একটু নগদ প্রভাব বিবরণী নিয়ে আলোচনা করার জন্য, যার কারণে আমরা প্রথম পত্রের যে দশম অধ্যায় মানে কি পাঠ্যসূচিতে ছিলাম সেখান থেকে আমরা আবার দ্বিতীয় পত্রে একটু আমরা আসছি। নগদ প্রভাব বিবরণী তোমাদের তো যেহেতু এটা ক্লাসের শেষ হয়েছিল এবং নগদ প্রভাব বিবরণী তোমরা পারো, তারপরেও যেহেতু আমাকে কিছু স্টুডেন্ট বলেছে স্যার নগদ প্রভাব বিবরণী করানোর জন্য, এর জন্য আমি আবার নগদ প্রভাব বিবরণীটা একটু ধরছি। এটা হলো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নগদ প্রভাব বিবরণী। নগদ কি? নগদ বলতে হাতে নগদ, ব্যাংকে জমা, তারপর হলো তোমার ব্যাংকে জমা, তারপর অন্যান্য নগদ সমতুল্য জিনিসকে বোঝায়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি দেখতে সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবে এবং আমি আজকে নগদ প্রভাব বিবরণী নিয়ে আলোচনা করব যে তোমাদের একটু দেখতে হবে তোমরা নগদ প্রভাব বিবরণী। আসলে নগদটা কি? নগদ বলতে হাতে নগদ, ব্যাংক জমা এবং নগদ সমতুল্য জিনিস, মানে যেটা নগদ টাকা কনভার্ট করা যাবে তাকে আমরা বলবো নগদ। নগদ। এখন তোমাকে সবার আগে যেটা জানতে হবে নগদ অর্থ কোথা থেকে আসে এবং কোন কোন খাতে নগদ অর্থ যায়। তাহলে আমরা সর্বপ্রথম কি জানলাম? নগদ বলতে কি বোঝা যায়? নগদ অর্থ, তারপর হলো ব্যাংকে জমা বা নগদ সমতুল্য, মানে যেটা তুমি ইচ্ছা করলে বাজারে বিক্রি করে টাকাটা বা সংগ্রহ করতে পারবা। স্বর্ণ, রৌপ্য, বিনিময় বিল এগুলো ভাঙিয়ে টাকা পাওয়া যাবে। এই নগদ সমতুল্য যে কোনো জিনিসকে বোঝা যাবে। এখন আমাদের যেটা জানতে হবে, একটা প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে গেলে কি হয়? নগদ অর্থে আগমন ঘটে এবং নির্গমন হয়। নগদ অর্থে আগমন, যেমন ন্যাশনাল কলেজ কি করলো? ছাত্রদের কাছ থেকে বেতন নিল। যদি বেতন স্টুডেন্ট জমা দেয় তাহলে সেটা কিন্তু নগদ অর্থে আগমন। ন্যাশনাল কলেজ 50 জোড়া বেঞ্চ তৈরি করলো, এটা কিন্তু নগদ অর্থে নির্গমন। মানে কোন কোন খাত থেকে নগদ অর্থে আগমন ঘটে এবং কোন কোন খাত থেকে নগদ অর্থে মানে কি চলে যায়, এটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা করার জন্য নগদ অর্থে আগমন, কোন কোন খাত থেকে নগদ অর্থে আগমন ঘটতেছে এবং কোন কোন খাতের নগদ অর্থে নির্গমন ঘটেছে। নগদ একটা ব্যবসা প্রতিষ্ঠানে আগমন, মানে নগদ প্রভাব বলতে একটা ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থে আগমন এবং নির্গমনকে বোঝায়। নগদ প্রভাব বলতে কি বোঝায়? একটা ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন এবং নির্গমনকে বোঝায়। প্রতিষ্ঠানে প্রতিনিয়ত বিভিন্ন কার্যক্রম। মিশাল, তুমি ক্লাসে অংশগ্রহণ করেছো, ধন্যবাদ বাবা। আমরা আজকের বইয়ের তৃতীয় অধ্যায় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নগদ প্রভাব বিবরণী নিয়ে আলোচনা করছি। আমরা একটু নিয়মকানুন নিয়ে আলোচনা করব। যদিও তোমাদের ক্লাসে চ্যাপ্টারটি শেষ হয়েছিল, তারপরও কিছু শিক্ষার্থী বলেছে স্যার একটু নগদ প্রভাব বিবরণী করানোর জন্য একটু দেখো। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠান কি করে? প্রতিনিয়ত নগদ অর্থ আগমন এবং নির্গমন হয় এবং বিভিন্ন কার্যক্রমের ফলে একটা ব্যবসা প্রতিষ্ঠান সচল থাকে। একটা ব্যবসা প্রতিষ্ঠান কি করবে? ব্যবসা প্রতিষ্ঠান অর্থ পেয়ে থাকে এবং বিভিন্ন কার্যক্রমের ফলে নগদ অর্থ যায় এবং আসে। তাহলে আমরা কি বুঝবো? নগদ প্রভাব বিবরণী যে করব, নগদ প্রভাব বিবরণী বলতে আমরা কি বোঝাবো? নগদ অর্থ আগমন এবং নির্গমনকে বোঝাবে। নগদ প্রবাহ দ্বারা একটা ব্যবসা প্রতিষ্ঠান কি হয়? সচল থাকে। এখন আমাদের জানতে হবে যে কোন কোন খাত থেকে নগদ অর্থে আগমন হয় এবং কোন কোন খাতে নগদ অর্থে নির্গমন হয়, মানে চলে যায়, সেগুলো একটু দেখো। তোমাদের সামনে এমন একটা ছক উপস্থাপন করা হয়েছে। নগদ, এখানে দেখা যাচ্ছে আগমন এবং নির্গমন। নগদের মধ্যে দেখো আগমন এবং নির্গমন। এখানে আমাদের বাম পাশে দেওয়া আছে আগমন, যে যে খাত থেকে টাকা আসে, এবং ডান পাশে দেওয়া আছে নির্গমন, যে যে খাত থেকে টাকা চলে যায়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যদি সর্বপ্রথম আসি লাভ বা মুনাফা হইলে, একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি লাভ করে, লাভ বা মুনাফা হয়, তাহলে নগদ অর্থে আগমন হবে অবশ্যই। তোমরা নিজেরাও জানো একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি মানে কি ইনকাম করে, লাভ হয় বা মুনাফা হয়, সেক্ষেত্রে নগদ অর্থের আগমন হয়। আবার ব্যবসা প্রতিষ্ঠানে যদি লোকসান বা ক্ষতি হয় তাহলে নগদ অর্থের নির্গমন হয়। তাহলে আমরা সর্বপ্রথম কি জানলাম? কোন খাতে টাকা আসে? লাভ হইলে টাকা আসে এবং লোকসান হইলে টাকা চলে যায়। তাহলে লাভ বা মুনাফা হইলে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থে আগমন হয় এবং লোকসান বা ক্ষতি হইলে ব্যবসা প্রতিষ্ঠানে কি হয়? নির্গমন হয়। স্থায়ী সম্পত্তি বিক্রি, দেখা গেল তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠানে বা ধরো বা একটা প্রতিষ্ঠানে একটা মেশিন পড়ে আছে,
সেটা কি করলো? বিক্রি করলো। বিক্রি করলে টাকা আসবে। তাহলে বিক্রি করলে যদি টাকা আসে, তাহলে স্থায়ী সম্পত্তি বিক্রি করলে টাকা যদি আসে, তাহলে নগদ অর্থে আগমন হয়। আর আমি যদি আবার অফিসের জন্য একটা নতুন মেশিন ক্রয় করি, তাহলে কি হবে? নগদ অর্থে নির্গমন হবে। আমাদের আগমন এবং নির্গমনটা কোন কোন খাত থেকে টাকা আসে এবং কোন কোন খাত থেকে টাকা যায় সেটা ভালোভাবে আগে জানতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্থায়ী সম্পত্তি বিক্রয় করলে টাকা আসে এবং স্থায়ী সম্পত্তি ক্রয় করলে টাকা যায়। এরপরে কি? মজুত পণ্য কমে গেলে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি মজুত পণ্য কমে যায়, ব্যবসা প্রতিষ্ঠানে যে মালামাল আছে সেটা যদি বিক্রি করে দেয়, মজুত পণ্য মনে আছে স্টোরে যে মালামালটা থাকে সেটা যদি সে বিক্রি করে দেয়, তাহলে কি মজুত পণ্য কমে গেলে তাহলে কি হয়? টাকা আসে। আর মজুত পণ্য যদি নতুন করে মানে আমি আনি, ব্যবসা প্রতিষ্ঠানে মজুত করি, মালামাল যদি মজুত করি, তাহলে কি হবে? নির্গমন হবে, টাকা চলে যাবে। তাহলে আমরা কি কি পাইলাম? তিনটা ক্ষেত পেয়েছি, মানে তিনটা খাত পেয়েছি। প্রথম, লাভ বা মুনাফা হলে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থে আগমন হয়, লোকসান বা ক্ষতি হলে নগদ অর্থে নির্গমন হয়, স্থায়ী সম্পত্তি বিক্রি করলে টাকা আসে, স্থায়ী সম্পত্তি ক্রয় করলে টাকা চলে যায়, মজুত পণ্য কমে গেলে টাকা আসে। কারণ মজুত পণ্য কী করতেছে? সে হয়তো বা মালটা ডেলিভারি দিচ্ছে, যার কারণে টাকা আসতেছে। এবং মজুত পণ্য যদি মজুত করি, মালামাল মজুত করি, তাহলে একটা প্রতিষ্ঠান যদি মালামাল মজুত করে, তাহলে তাকে সেখানে টাকা ব্যয় করতে হচ্ছে। তাহলে মজুত পণ্য বৃদ্ধি পেলে টাকা কি হয়? চলে যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা আসছি 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে কি দেখা যাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ জান্নাত। জান্নাত ক্লাসে অংশগ্রহণ করেছে এবং ওয়ালাইকুম আসসালাম মামনি। দেখো, আমরা নগদ প্রবাহ বিবরণীতে আছি এবং মিশালও তোমাদের সাথে আছে ক্লাসে। এখানে দেখা যাচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব। দেনাদার বা প্রাপ্য হিসাব কমে গেলে দেনাদারের কাছে টাকা পাই। একজন ব্যক্তির কাছে যদি আমি টাকা পাই, বললাম ভাই আমার টাকাটা দরকার, সে আমাকে টাকাটা দিয়ে দিল, তার টাকা আসছে, তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব কমে গেলে টাকা আসে। আর দেনাদার বা প্রাপ্য হিসাব যদি বাড়ে, তাহলে টাকা কিন্তু চলে যাবে। মূলধন সরবরাহ করলে, মালিক যদি নতুন করে ব্যবসায় টাকা সরবরাহ করে, মানে টাকা নিয়ে আসে, তাহলে নগদ অর্থে আগমন হয়। আর মালিক যদি কারবার থেকে টাকা তুলে নেয়, তোমরাই বলো, তাহলে মালিক যদি কারবার থেকে টাকা তুলে নেয়, উত্তোলন করলে বা লভ্যাংশ প্রদান করলে টাকা চলে গেলে কি হবে? টাকা কমবে, মানে নির্গমন হবে। ঋণ গ্রহণ করলে, আমার টাকার দরকার, আমি কি করলাম? আমি হয়তো বা একজন টিচারকে বললাম, স্যার আমার 5,000 টাকা ধার দিবেন। তাহলে সে আমাকে 5,000 টাকা ধার দিল। এই যে, তাহলে আমার নগদ অর্থ ব্যবসা প্রতিষ্ঠানে আসছে। আর যারা আমার কাছে ঋণ পাবে, তাদের আমি ঋণটা পরিশোধ করে দিচ্ছি এবং সেক্ষেত্রে নগদ অর্থ নির্গমন হবে। পাওনাদার বা পদ হিসাব বৃদ্ধি পেলে নগদ অর্থ আগমন হবে। পাওনাদার বা পদ হিসাব হ্রাস পেলে নগদ অর্থ নির্গমন হবে। প্রিয় শিক্ষার্থী, যারা তোমরা ক্লাসে অংশগ্রহণ করেছো, তারা ইচ্ছে করলে এটা তুলতে পারো, তাহলে আমি অপেক্ষা করব। আর তোমরা ইচ্ছা করলে তোমাদের বই থেকেও দেখতে পারবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? নগদ অর্থে আগমন এবং নির্গমন, কোন কোন খাত থেকে নগদ অর্থ আসে এবং কোন কোন খাত থেকে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ চলে যায়, সেটা সম্পর্কে আমরা জানলাম। তাহলে আমরা কি জানতে পারছি? আগমন এবং নির্গমন, নগদ অর্থ আগমন যে যে খাত থেকে নগদ অর্থ আসে, লাভ বা মুনাফা হলে নগদ অর্থ আসে এবং লোকসান বা ক্ষতি হলে নগদ অর্থ চলে যায়। লাভ হলো ব্যবসা প্রতিষ্ঠান যদি লাভ করে, পর্যাপ্ত পরিমাণ লাভ করে বা তার মুনাফা হয়, তাহলে নগদ অর্থ তার ব্যবসা প্রতিষ্ঠানে আসবে। লোকসান বা ক্ষতি হলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে। তাহলে এটা হলো নগদ অর্থ। তাহলে লাভ বা মুনাফা হলে নগদ অর্থে আগমন হয়, লোকসান বা ক্ষতি হলে নগদ অর্থের নির্গমন হয়। স্থায়ী সম্পত্তি বিক্রি করলে টাকা আসে আর স্থায়ী সম্পত্তি ক্রয় করলে টাকা যায়। স্থায়ী সম্পত্তি যদি আমি বিক্রি করলে টাকা পাবো, তাহলে নগদ অর্থ আসবে। স্থায়ী সম্পত্তি যদি আমি নতুন করে ক্রয় করি, তাহলে আমার টাকা যাবে। একটা পুরাতন মেশিন ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে দিল, তাহলে টাকা আসছে। আবার নতুন একটা মেশিন ক্রয় করলো, টাকা চলে গেল। মজুত পণ্য যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কমে যায়, তাহলে যেহেতু বিক্রি করে দিয়েছে টাকা আসছে এবং মজুত পণ্য বৃদ্ধি পেলে টাকা চলে যায়। দেনাদার বা প্রাপ্য হিসাব কমে গেলে, কারণ যারা দেনাদার তারা আমাকে টাকা দিয়ে দিচ্ছে। যারা দেনাদার ছিল 50,000, সেখান থেকে আমি 30,000 টাকা পেয়ে গেছি, তাহলে এই যে কমে গেছে, তাহলে টাকা আসছে, তাহলে এটা হলো নগদ অর্থ আগমন। আর দেনাদার বা প্রাপ্য হিসাব যদি নতুন করে আবার বাড়ে, দেখা গেছে নতুন করে 10,000 টাকা দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে, তাহলে নগদ অর্থ নির্গমন হয়েছে। মূলধন সরবরাহ করে কে? মালিক।
তাহলে নতুন করে টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আসছে, নগদ অর্থ আগমন। উত্তোলন করলে বা লভ্যাংশ প্রদান করলে নগদ অর্থ নির্গমন হয়। ঋণ গ্রহণ করলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি আমি ঋণ গ্রহণ করি, আমি যদি কোথাও থেকে ঋণ গ্রহণ করি, ব্যবসা প্রতিষ্ঠানের টাকা আসছে, তাহলে এটা হলো ঋণ গ্রহণ করলে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ আগমন হয় এবং ঋণ পরিশোধ করলে নগদ অর্থ নির্গমন হয়। তারপর কি, পাওনাদার বা পদ হিসাব বৃদ্ধি পেলে নগদ অর্থ আগমন হয়, পাওনাদার বা পদ হিসাব হ্রাস পেলে নগদ অর্থ নির্গমন হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা আজকে কি শিখলাম, কোন কোন খাত থেকে একটা ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থ আসবে এবং কোন কোন খাত থেকে ব্যবসা প্রতিষ্ঠানের টাকাগুলো চলে যাবে সেগুলো সম্পর্কে জানলাম। এখন দেখো, এখন ব্যবসা প্রতিষ্ঠানের যে সকল কার্যক্রমের ফলে নগদ অর্থ হ্রাস বৃদ্ধি হয় সেগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। যে সকল কার্যক্রমের ফলে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থ আগমন এবং নির্গমন হতে পারে তাকে আমরা কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। দেখো, প্রথম হলো পরিচালন নগদ প্রবাহের শ্রেণী বিভাগ। আমরা কি জানবো? নগদ প্রবাহের শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো। আজকে জানবো কি, প্রথম দেখলাম নগদ অর্থ আগমন এবং নির্গমন সম্পর্কে। এখন আমরা জানবো নগদ প্রবাহের শ্রেণী বিভাগ। পরিচালন নগদ প্রবাহ কত কি দেখব? পরিচালন নগদ প্রবাহ, তোমাদের একটা ফিনান্সও আছে। পরিচালন নগদ প্রবাহ কত হলো? বিনিয়োগ নগদ প্রবাহ, বিনিয়োগ নগদ প্রবাহ। আর গত হলো অর্থায়ন নগদ প্রবাহ। কি? অর্থায়ন নগদ প্রবাহ। তাহলে আমরা কি জানলাম প্রিয় শিক্ষার্থী? নগদ প্রবাহের শ্রেণী বিভাগকে কয় ভাগে ভাগ করা যায়? নগদ প্রবাহের শ্রেণী বিভাগকে 3 ভাগে ভাগ করা যায়। নগদ প্রবাহের শ্রেণী বিভাগকে কয় ভাগে ভাগ করতে পারছি আমরা? 3 ভাগে। একটা হলো পরিচালন নগদ প্রবাহ, আরেকটা হলো বিনিয়োগ নগদ প্রবাহ, আরেকটা হলো অর্থায়ন নগদ প্রবাহ। তাহলে নগদ প্রবাহের শ্রেণী বিভাগ আজকের আমরা যেটা জানবো সেটা হলো পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। পরিচালন, তোমরা তো বুঝতেই পারছো, পরিচালন ব্যবসা চালাইতে গিয়ে যে আয় ব্যয়টা হয়, রাজস্ব খাতে যে আয় ব্যয়টা হবে তাকে আমরা পরিচালন নগদ প্রবাহ বলবো। তাহলে আমরা আজকে 3টা নগদ প্রবাহের শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে পারছি। নগদ প্রবাহের শ্রেণী বিভাগের মধ্যে আছে পরিচালন নগদ প্রবাহ, অর্থাৎ বিনিয়োগ নগদ প্রবাহ এবং অর্থায়ন নগদ প্রবাহ। তাহলে সর্বপ্রথম আমরা যে আজকের যে 1 নম্বরে ক নম্বরে আছে পরিচালন নগদ প্রবাহ, সেটা সম্পর্কে একটু বিস্তারিত জানবো। পরিচালন ব্যবসায়ের প্রধান মানে কি আয়ের উৎস, ব্যবসায়ের প্রধান রাজস্ব আয়ের উৎস যে কার্যক্রমের সাথে জড়িত সেগুলোকে কি বলা হয়? পরিচালন নগদ প্রবাহ। তাহলে আমরা কি জানবো? ব্যবসায়ের প্রধান রাজস্ব আয়ের সাথে যে কার্যক্রমগুলো জড়িত, ব্যবসায়ের প্রধান রাজস্ব আয়ের সাথে যে কার্যক্রমগুলো জড়িত তাকে আমরা কোন ধরনের নগদ প্রবাহ বলবো? পরিচালন নগদ প্রবাহ। শুভ রয়, যদিও ক্লাসে অংশগ্রহণ করেছো, অনেক লেট করে, অসুবিধা নেই বাবা, থাকো ক্লাসে। আমরা আবারও বলছি, আজকের আমাদের পাঠ্য বই হিসাব বিজ্ঞান 2য় পত্রের 3য় অধ্যায় নগদ প্রবাহ সম্পর্কে আমরা আলোচনা করছি, নগদ প্রবাহ বিবরণী। যদিও এই ক্লাসটি আমাদের কলেজে শেষ করেছিলাম, তবুও কিছু শিক্ষার্থী এটি করানোর জন্য বলেছে, আমরা আবার এই চ্যাপ্টারে আছি। তাহলে আমরা কি দেখব? যে ব্যবসায়ের প্রধান রাজস্ব আয়ের সাথে যে কার্যক্রমগুলো জড়িত, ব্যবসা এটা কাকে বলে? ব্যবসায়ের প্রধান রাজস্ব আয়ের সাথে ব্যবসায়ের প্রধান রাজস্ব আয়ের সাথে ব্যবসায়ের প্রধান রাজস্ব আয়ের সাথে যে কার্যক্রম জড়িত থাকে, সাথে যে কার্যক্রম জড়িত থাকে তাকে কি বলবো? বলো, পরিচালন নগদ প্রবাহ বলবো। তাকে কি বলবো?
তাকে পরিচালন নগদ প্রবাহ বলবো। পরিচালন নগদ প্রবাহ বলবো। বলেন ব্যবসায়ের প্রধান রাজস্ব আয়ের সাথে ব্যবসায়ের প্রধান রাজস্ব আয়ের সাথে যে কার্যক্রম জড়িত থাকে, যে কার্যক্রমগুলি লিখতে পারো বা যে কার্যক্রমগুলি জড়িত থাকে তাকে পরিচালন নগদ প্রবাহ। যে কার্যক্রমগুলি জড়িত থাকে তাকে আমরা কি বলবো? পরিচালন। রাজস্ব আয় তো একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান আয়ের উৎস, রাজস্ব আয়, রাজস্ব ব্যয় এগুলো। এখন এই পরিচালন নগদ প্রবাহের আন্তঃপ্রবাহ মানে যেখান থেকে টাকা আসে এবং যেখান থেকে টাকা যায় সেটা সম্পর্কে আমরা জানবো। নগদ আন্তঃপ্রবাহ বা নগদ অর্থ আগমন। নগদ আন্তঃপ্রবাহ বা নগদ আগমন। নগদ আন্তঃপ্রবাহ বা নগদ আগমন, কোন কোন খাতে নগদে আগমন ঘটে তোমরা বলতে পারবে? যারা ক্লাসে অংশগ্রহণ করেছো তারা কি বলতে পারবা কোন কোন খাত থেকে টাকা আসে? আমরা কি লিখলাম? নগদ আন্তঃপ্রবাহ বা নগদের আগমনটা কোন কোন খাত থেকে নগদের আগমনটা করে বলতে পারবে প্রিয় শিক্ষার্থী? দেখো, পণ্য বা সেবা নগদে বিক্রয়। এক নম্বরে আছে পণ্য বা সেবা নগদে বিক্রয়। পণ্য বা সেবা যদি নগদে বিক্রি করি আমাদের টাকা আসে না টাকা যায়? পণ্য বা সেবা নগদে বিক্রয়। রয়্যালটি, কমিশন বা ভাড়া ইত্যাদি প্রাপ্তি। রয়্যালটি কমিশন ও ভাড়া প্রাপ্তি। ভাড়া পাইলে তো টাকা আসে, তাই না? রয়্যালটি, কমিশন বা ভাড়া প্রাপ্তি। এরপর কি? দেনাদারের নিকট হইতে নগদ প্রাপ্তি। দেনাদারের নিকট হইতে নগদ প্রাপ্তি। দেনাদারের নিকট হতে নগদ প্রাপ্তি। যে যে খাত থেকে টাকা আসে। নগদ আন্তঃপ্রবাহ মানে যেখান থেকে নগদ অর্থ আসে বা নগদের আগমন। তাহলে কি দেখলাম? হ্যাঁ, শুভ লেগেছে স্যার। আসে কি কি? পণ্য বা সেবা নগদে বিক্রয় করলে টাকা আসে, এটা তো তুমিও বুঝো। আমরা যদি পণ্যটা বিক্রি করি বা আমরা যে সেবাটা দেই সে সেবার বিনিময়ে আমরা টাকা পাচ্ছি। রয়্যালটি ফি দিয়ে দিই। রয়্যালটি ফি দিলে ভালো হবে। রয়্যালটি ফি যদি থাকে। কমিশন বা ভাড়া প্রাপ্তি, এ খাত থেকে ঠিকই কি হয়? টাকা আসে। ঠিক আছে? এরপর কি পেলাম? আমরা পাইলাম দেনাদার নিকট হইতে নগদ প্রাপ্তি। দেনাদার হইতে পারে বা প্রাপ্য হিসাবে নিকট হইতে নগদ প্রাপ্তি, এ খাত থেকে টাকা আসে। অন্যান্য মুনাফাজাত প্রাপ্তি। অন্যান্য মুনাফাজাত যদি প্রাপ্তি থাকে, অন্যান্য মুনাফাজাত প্রাপ্তি মনে আছে? মুনাফাজাত প্রাপ্তি শিক্ষানবিশ সালামি মনে আছে? শিক্ষানবিশ সালামি উদাহরণ বলে দিলাম। শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি। অন্যান্য মুনাফাজাত প্রাপ্তি আছে কি? শিক্ষানবিশ সালামি। এরপর হলো শিক্ষানবিশ সালামি, অন্যান্য মুনাফাজাত প্রাপ্তি, শিক্ষানবিশ সালামি। এরপর তুমি লিখতে পারো সুদ বা লভ্যাংশ প্রাপ্তি। এই খাত থেকে টাকা আসে, সুদ বা লভ্যাংশ প্রাপ্তি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি পাচ্ছি দেখো একটু তোমরা সবাই। যে যে খাত থেকে আমাদের টাকাগুলো আসে
এর মধ্যে কী কী পেলাম? নগদ আন্তঃপ্রবাহ বা নগদ অর্থে আগমন। আমরা কি দেখতে পাচ্ছি বাবা? পণ্য বা সেবা নগদে বিক্রয়, রয়্যালিটি অন্তঃস্থীয় আকার, রয়্যালিটি ফি বা কমিশন বা ভাড়াপ্রাপ্তি, রয়্যালিটি ফি, কমিশন বা ভাড়াপ্রাপ্তি। তারপর কি আছে আমাদের? দেনাদারের নিকটে নগদ প্রাপ্তি, অন্যান্য মুনাফাজাত প্রাপ্তি, শিক্ষানবিশ সালামি, এবং আরেকটা কি আছে তোমার সুদ বা লভ্যাংশ প্রাপ্তি। এই খাত থেকে আমাদের কি হয়? টাকা আসে। এই খাত থেকে ঠিক কি হয়? টাকা আসে। এখন প্রিয় শিক্ষার্থী, আমি যদি বলি নগদ বহি প্রবাহ বা নির্গমন, তোমরাই বলো। পণ্য বা সেবা ক্রয় করলে টাকা আসে, মানে টাকা যায়। বেতন পরিশোধ করলে কি টাকা আসে না টাকা যায়? টাকা যায়। আয়কর পরিশোধ করলে কি হয়? টাকা যায়। ঋণ পরিশোধ করলে টাকা যায়। অন্যান্য মুনাফাজাত প্রদান, যেমন ভাড়া, শিক্ষানবিশ ভাতা, বিমা সালামি ইত্যাদি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? নগদ বহিঃপ্রবাহটা একটু দেখে নেই। আন্তঃপ্রবাহ দেখলাম, এখন দেখবো নগদ বহিঃপ্রবাহ, মানে যেখান থেকে টাকা যায়। আমাদের পরিচালনের মধ্যে নগদ বহিঃপ্রবাহ বা নগদ নির্গমন, আমরা কি পাচ্ছি? নগদ বহিঃপ্রবাহ বা নগদ নির্গমন। পণ্য ক্রয় করলে টাকা আসে না যায়? বলো। পণ্য ক্রয় করলে কিন্তু টাকা যায়, তাই না? পাওনাদারকে পরিশোধ করলে কি হয়? পাওনাদারকে পরিশোধ করলেও টাকা যায়, তাই না? বেতন ও খরচ পরিশোধ, বলো কি হবে? বেতন ও খরচ পরিশোধ নিজেরাও জানো, তাই না? বেতন ও খরচ পরিশোধ, এখানে কি হবে? বেতন ও অন্যান্য খরচ পরিশোধ, আয়কর পরিশোধ, ঋণের সুদ পরিশোধ। এখানে কি হবে? আয়কর পরিশোধ করলে টাকা যাবে। আয়কর পরিশোধ করলে কি হবে? টাকা যাবে। এবং ঋণের সুদ পরিশোধ করলে টাকা আসে না টাকা যায়? ঋণের সুদ পরিশোধ। এই তুমি ইচ্ছা করলে আটা লিখতে পারো অন্যান্য মুনাফাজাত ব্যয়ের ফলে টাকা যায়। তা দেখি, আচ্ছা তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখি। বেতন হতে, মানে যদিও শুভ অনেক কিছু লিখেছে, শুভকে অসংখ্য ধন্যবাদ। শুভ লেখেছে স্যার টাকা যাবে যে খাতে, তার মধ্যে বেতন লিখছে। তারপর হলো পণ্য ক্রয় করলে টাকা যায়, পাওনাদারকে পরিশোধ, বেতন ও খরচ পরিশোধ, আয়কর পরিশোধ, তারপর কি? ঋণের সুদ পরিশোধ। এই খাত থেকে টাকাগুলো যাবে। তাহলে আমরা কি জানলাম আজকে? আমরা পণ্য ক্রয় করলে টাকা যায় না আসে? টাকা যায়। পাওনাদারকে পরিশোধ করলে টাকা যায়, বেতন বা খরচ পরিশোধ করলে টাকা যায়, আয়কর পরিশোধ করলে টাকা যায়। এরপর তুমি ইচ্ছা করলে লিখতে পারো মুনাফা জাতীয় ব্যয়, অন্যান্য মুনাফা জাতীয় ব্যয়, এগুলো করলে টাকা যায়। অন্যান্য মুনাফা জাতীয় যে ব্যয় আছে, মুনাফা জাতীয় ব্যয় মনে আছে তোমাদের? বিমা সালামি, বেতন পরিশোধ, তারপর হলো শিক্ষানবিশ ভাতা, এগুলো কি মুনাফা জাতীয় ব্যয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের কি জানলাম? আমরা যেটা জানলাম, নগদ বলতে আমাদের আজকের চ্যাপ্টারের নাম কি? নগদ প্রবাহ বিবরণী। নগদ বলতে হাতে নগদ অর্থ। শুরু থেকে আমি একটু বলে দিচ্ছি যারা পরে ক্লাসে অংশগ্রহণ করেছো। নগদ বলতে হাতে নগদ অর্থ, ব্যাংকে জমা এবং অন্যান্য নগদ সমতুল্য জিনিসকে বোঝায়। আর প্রবাহ কি? প্রবাহ বলতে যেখান থেকে নগদ অর্থ আগমন এবং নির্গমনকে বোঝায়। প্রবাহ বলতে কি? যে নগদ প্রবাহ বলতে প্রতিষ্ঠানের নগদ অর্থ আগমন এবং নির্গমনকে বোঝাবে। প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম দ্বারা প্রতিনিয়ত কি হচ্ছে? নগদ অর্থের ব্যবসা প্রতিষ্ঠানে আসে এবং নগদ অর্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যায়, একইভাবে আবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যায়। এরপর কি জানলাম? আমরা নগদ অর্থ আগমন এবং নির্গমন, কোন কোন খাত থেকে নগদ অর্থ আগমন দেখেছি। লাভ বা মুনাফা হলে নগদ অর্থ আগমন হয়, ক্ষতি বা লোকসান হলে নগদ অর্থ নির্গমন হয়।
স্থায়ী সম্পত্তি বিক্রি করলে টাকা আসে, স্থায়ী সম্পত্তি ক্রয় করলে টাকা যায়। মজুত পণ্য কমে গেলে টাকা আসে, মজুত পণ্য বৃদ্ধি পেলে টাকা যায়। দেনাদার প্রাপ্য হিসাব যদি কমে যায় তাহলে টাকা আসে, দেনাদার বা প্রাপ্য হিসাব হ্রাস পেলে টাকা যায়। এরপর কি দেখলাম, মূলধন সরবরাহ করলে টাকা আসে, আর মূলধন সরবরাহ করলে যদি টাকা আসে, উত্তোলন করলে বা লভ্যাংশ প্রদান করলে টাকা কি যায়। ঋণ গ্রহণ করলে টাকা আসে মানে আগমন, এবং ঋণ পরিশোধ করলে টাকা যায়। পাওনাদার বা পদ হিসাবকে বৃদ্ধি পেলে টাকা আসে, এবং তোমার পাওনাদার বা পদ হিসাব হ্রাস পেলে টাকা যায়। এরপর আমরা কি দেখলাম, নগদ প্রবাহের শ্রেণী বিভাগ। তিনটি শ্রেণী বিভাগ দেখেছি, মানে আমরা জানলাম তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো পরিচালন নগদ প্রবাহ, আরেকটা হলো বিনিয়োগ নগদ প্রবাহ, আরেকটা হলো অর্থায়ন নগদ প্রবাহ। পরিচালন কি বলেছিলাম, ব্যবসায়ের প্রধান রাজস্ব আয়ের সাথে যে কার্যক্রমগুলো জড়িত ছিল তাই তো ছিল পরিচালন, তাই না? যাই হোক, তাহলে পরিচালনের মধ্যে আছে, পরিচালন নগদ প্রবাহের মধ্যে নগদ অর্থ আগমন এবং নির্গমন কি ছিল? নগদ প্রবাহের আগমন, যে যে খাত থেকে নগদ অর্থ আসে পরিচালনের ক্ষেত্রে, যে যে খাত থেকে টাকা আসে, পণ্য বা সেবা বিক্রয় করলে টাকা আসে, রয়্যালটি ফি বা কমিশন বা ভাড়া ইত্যাদি প্রাপ্তি হলে টাকা আসে, প্রাপ্য নোট বা প্রাপ্য হিসাব বা দেনাদারের নিকট হইতে মানে নগদ প্রাপ্তি। এরপর কি ছিল? অন্যান্য মুনাফাজাত প্রাপ্তি, উপভাড়া প্রাপ্তি, তারপর হলো তোমার শিক্ষানবিশ ইসলামী সুদ বা লভ্যাংশ তোমার প্রাপ্তি। আর নগদ বহিঃপ্রবাহ বা নগদের নির্গমন, পণ্য ক্রয় করলে টাকা যায়, পাওনাদারকে পরিশোধ করলে টাকা যায়, বেতন বা খরচ পরিশোধ করলে টাকা যায়, আয়কর পরিশোধ করলে টাকা যায়, ঋণের সুদ পরিশোধ আর অন্যান্য মুনাফাজাত ব্যয়। প্রিয় শিক্ষার্থী, নেক্সট আমাদের সাথে আবার যেদিন ক্লাস হবে সেদিন আমি বিনিয়োগ এবং অর্থায়নটা দেখাবো। একটু দেখিয়ে আমি তোমাদের অঙ্কে চলে যাবো, একটু নিয়মকরণ তো তোমরা পারোই সব, যদিও এটা ক্লাসের শেষ হয়েছিল, তারপরও আমরা আবার রিভিশন দিচ্ছি। আর সবাই ভালো থাকে এ পর্যন্ত, এবং যারা আজকে ক্লাসে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকো।